আসসালামাইকুম। আমাদের হচ্ছে আজকে খুবই ইম্পর্টেন্ট কিছু টপিকস আছে। হ্যাঁ, যেমন হচ্ছে আহ, 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 ইয়ে কি বলে ওটাকে, যেমন হচ্ছে সোশ্যাল অবস্টেটিক্স। হ্যাঁ, সোশ্যাল অবস্টেটিক্স থেকে কিন্তু এক দুই সেশন পর পরই হচ্ছে কোশ্চেন আসে। তো এটা আমাদেরকে মাথায় রেখে সোশ্যাল অবস্টেটিক্সটা হচ্ছে পড়তে হবে। প্রত্যেক সেশনেই সোশ্যাল অবস্টেটিক্স থেকে প্রশ্ন আসে, এর মধ্যে থেকে কিছু কিছু টপিক হচ্ছে দুই তিন সেশন পর পরই আসে। তেমন একটা খুবই ইম্পর্টেন্ট সেশন হচ্ছে যে আহ, আপনার যেটাতে আমরা হচ্ছে খুবই হচ্ছে দেখি যে ওইটা অলরেডি 3বার চলে আসছে। যে প্রশ্নটা এরকম, আমরা জানি যে এসডিজি আমাদের একটা টার্গেট দিয়ে দিয়েছিল 2030-এর মধ্যে, এবং এসডিজি জানি আমরা যে প্রথমে এটা মিলেনিয়াম ডেভেলপমেন্টাল গোল ছিল, যেটা 2000 থেকে 2010, তারপর এক্সটেন্ড করে 2015 পর্যন্ত করা হয়েছিল। কিন্তু সেটাতেও হচ্ছে যে আমাদের যে বৈশ্বিক যে ইস্যুগুলা নিয়ে আমাদের যে গোল ছিল, টার্গেট ছিল, সেগুলো আমরা পুরোপুরি ফুলফিল করতে পারিনি বলে সেই এমডিজিটা পরবর্তীতে সেটা চেঞ্জ হয়ে হয় সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল বা এসডিজি, সাস্টেইন ডেভেলপমেন্ট গোল বা এসডিজি। 2015-তে এটা হয়, সেপ্টেম্বরে যে ইউএস অ্যাসেম্বলি হয়, সেখানে এটা হয়, এবং সেখান থেকে সেই এসডিজিটার আলোকে এখনো আমরা আমাদের হেলথ সেক্টর কাজ করে যাচ্ছে। এবং এখানে 17টা গ্লোবাল গোল ছিল, এর মধ্যে ইন্ডিকেটেড ছিল অনেক। এবং এর মধ্যে গোল 3 যেটা ছিল, গোল 3টা ছিল হচ্ছে আমাদের হেলথ রিলেটেড। গোল 3টা কি ছিল? এনশিওর হেলদি লাইফ এন্ড প্রমোট ওয়েলবিং ফর অল এট অল লেভেলস বা এট অল স্টেজেস। ঠিক আছে, তাহলে এটা আমাদেরকে একটু মুখস্থ করে ফেলতে হবে যে হেলথ রিলেটেড গোলটা হচ্ছে আমাদের এনশিওর হেলদি লাইফ এন্ড প্রমোট ওয়েলবিং ফর অল এট অল লেভেলস, এটা। তারপরে হচ্ছে আমাদের এটা গেল আমাদের হেলথ রিলেটেড গোল। এরপরে আসতে পারে যে ম্যাটারনাল হেলথ রিলেটেড ইন্ডিকেটর বা ম্যাটারনাল অ্যান্ড নিউনেটাল হেলথ রিলেটেড ইন্ডিকেটর, এরকম আসতে পারে। হ্যাঁ, তো ম্যাটারনাল হেলথ রিলেটেড ইন্ডিকেটর মেইন যেটা হচ্ছে যে আমাদের এমএমআরটা আমরা জানি যে ম্যাটারনাল মর্টালিটি রেশিও। বাকি সবকিছু রেট হয় পার 1000-এ, কিন্তু এবং ওইটা হয় রেট, যেমন এনএমআর, আইএমআর, নিউনেটাল মর্টালিটি রেট, ইনফেন্ট মর্টালিটি রেট, এগুলো হচ্ছে পার 1000-এ আমরা হিসাব করি যে প্রতি 1000 জনে কয়টা বাচ্চা নিউনেটাল পিরিয়ডে মানে 28 ডেজ এর মধ্যে মারা গেছে, কতগুলা 29 থেকে 1 বছরের মধ্যে মারা গিয়েছে, এটা হচ্ছে ইনফেন্ট মর্টালিটি রেট। এইভাবে হচ্ছে আমরা হচ্ছে 1000 জনে কাউন্ট করি, কিন্তু শুধুমাত্র এমএমআরটাই হচ্ছে এই জন্য রেটটা, এটা হচ্ছে রেশিও, এটা হচ্ছে পার 1 লাখে কতজন মাতৃমৃত্যু হয় সেটা নিয়ে আমরা হচ্ছে কথা বলি। এবং আমরা জানি যে স্টিল নাও আমাদের আমাদের টার্গেট হচ্ছে এই যে ম্যাটারনাল মর্টালিটি রিলেটেড ইন্ডিকেটর, এটা হচ্ছে যে এমএমআর লেস দেন 70 পার 1 লাখ বাই 2030 মানে 2030 সনের মধ্যে আমাদের এমএমআরটা হচ্ছে আমাদের 70-এর নিচে থাকতে হবে। ঠিক আছে, এইটা। এবং নিউনেটাল মর্টালিটি সাথে হচ্ছে আমাদের নিউনেটাল মর্টালিটি, ইনফেন্ট মর্টালিটি, এগুলি আছে। এখন কথা হচ্ছে যে এই প্রশ্নটা কয়েকবার এসেছে যে ম্যাটারনাল এন্ড নিউনেটাল হেলথ ইন এসডিজিও হোয়ার ইজ দ্যাট। তো তখন আমাদের ইন্ডিকেটরস গুলো লিখতে হবে, সাথে প্রথমে একটু এসডিজি রিলেটেড লিখে ইন্ডিকেটরস গুলো লিখতে হবে। তারপরে হচ্ছে যে আমাদের এসডিজি টার্গেট কত সেটা একটা ছকের মতো করে, সাথে এখন লেটেস্ট ডেটা অনুযায়ী আমরা কোন স্টেজে আছি সেটা একটু আমাদেরকে লিখতে হবে, জানতেও হবে। আচ্ছা, তো আমি এটার হ্যাঁ, আপনার রিসেন্ট এমএমআর আমি বলছি। রিসেন্ট এমএমআর যেটা 2023-এ এসেছে 115। 2023-এর পরে 2024-এ ওইভাবে কোথাও গাইডলাইনে আসে নাই। হ্যাঁ, এবং এটার ইয়েটা হচ্ছে এসভিআরএস মানে ভাইটাল স্ট্যাটিস্টিক্স এর এটা একটা প্রতিষ্ঠান, এসভিআরএস। এছাড়া আমি এখন যে কথাগুলো বলবো এগুলা আপনারা নোট পাবেন, এখন লেখার দরকার নেই। এটা হচ্ছে লেটেস্ট, এটার সোর্সটা হচ্ছে ড্যাশবোর্ড ডিজিএইচএস। হ্যাঁ, ড্যাশবোর্ড ডিজিএইচএস এর যে লেটেস্ট
ডেটা গুলি ছিল সেগুলো আমি কম্পাইল করে লিখেছি। এটা নোট আমি আপনাদেরকে দিয়ে দিব, এই জন্য এখন কষ্ট করে জাস্ট শুনেন আপনারা। তো যেটা হচ্ছে যে এমএমআর হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে, আমরা জানি যে লেস দেন 70 per 1 লাখ, এবং বর্তমানে হচ্ছে লেটেস্ট ডাটা অনুযায়ী 2022-এ ছিল 156 per 1 লাখ, এবং 2023-এ হচ্ছে 115 per লাখ লাস্ট অফ অল। আচ্ছা, এটা তারপরে হচ্ছে ডেলিভারি বাই স্কিল বার্থ অ্যাটেন্ডেন্ট, এটা আমরা টার্গেট ফিল আপ করে ফেলেছি। আমাদের টার্গেট ছিল 50, নাও হচ্ছে আপনার স্কিল বার্থ অ্যাটেন্ডেন্ট হচ্ছে 2019-এর ডাটা, এটা ডিজিএইচএস ড্যাশবোর্ডে দেখাচ্ছে 2019-এর ডাটা হচ্ছে 59%। তারপরে 4টার বেশি এএনসি, এটা আমরা ফুলফিল করে ফেলেছি। আমাদের টার্গেট ছিল হচ্ছে 70%, এখন হচ্ছে 75.2 আমাদের অ্যাচিভমেন্ট। তারপরে হচ্ছে সিপিআর মানে কন্ট্রাসেপটিভ প্রিভিলেন্স রেট, এটা 75% আমাদের টার্গেট ছিল, এখন পর্যন্ত 2017-18 ডেটাই দেখাচ্ছে 61.9%। তারপরে হচ্ছে আনমেট নিড অফ ফ্যামিলি প্ল্যানিং, এটা আমরা টার্গেট 9%, আমাদের এখন 11% 2021-এ। অ্যাডোলেসেন্ট প্রেগনেন্সি 2017-18 ডেটায় দেখাচ্ছে সেটা 27.7%, আমাদের টার্গেট হচ্ছে লেস দেন 14%। আসলে রিসেন্টলি আমাদের টিনেজ প্রেগনেন্সিটা অনেক বেড়ে গিয়েছে। কেন? কারণ হচ্ছে আমাদের এখন আবার আগে যে একটা 2-3 বছর ধরেই, 3-4 বছর আগেই মনে হয় আমাদের যে একটা বার ছিল 18 ইয়ার্স এর আন্ডারে বিয়ে দেওয়া যাবে না, সেই বারটা উঠিয়ে দেওয়া হয়েছে। সেটার কারণে কিন্তু আমরা এখন প্রচুর হচ্ছে আর্লি ম্যারেজ পাচ্ছি, এবং ম্যারেজ মানেই হচ্ছে বিয়ে বাচ্চা। তো এই জন্য প্রচুর আমরা কিন্তু আবার টিনেজ প্রেগনেন্সি পাচ্ছি, এবং এগুলা কিন্তু হুমকি আমাদের জন্য, এটা কিন্তু মাথায় রাখতে হবে আমাদের। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের নিউনেটাল মর্টালিটি 2022-এ হচ্ছে 18, আর আমাদের টার্গেট হচ্ছে 12। তারপর ইনফ্যান্ট মর্টালিটি আমাদের টার্গেট হচ্ছে 25, আর হচ্ছে 2023-তে হচ্ছে 21.5%। তো আমরা হচ্ছে এই এসডিজিটা ফিল আপ করতে পারি আমাদের 4 পিলার্স অফ সেভ মাদারহুড, যে এনসি সার্ভিস, তারপর সেভ ডেলিভারি, ইমার্জেন্সি অবস্টেট্রিক কেয়ার, ফ্যামিলি প্ল্যানিং সার্ভিস, এগুলোর মাধ্যমে অলরেডি আমরা মানে আমাদের কিন্তু লাস্ট 2 to 3 ডিকেডসে আমরা অনেক ইমপ্রুভ করেছি এমএমআর এ। আমাদের আগে অনেক বেশি এমএমআর ছিল, আমরা অনেক ইমপ্রুভ করেছি, কিন্তু স্টিল নাও আমাদের হচ্ছে আরো হচ্ছে আমাদের অনেক, আমার একটু মেসেজ আসতেছে, এই জন্য আমি একটু পড়বো, এখন আপনাদের ক্লাস নিচ্ছি আমি। এই জন্য হচ্ছে আমাদের হচ্ছে আপনাদের হচ্ছে আমাদের আরো অনেক এমএমআর কমাতে হবে। হ্যাঁ, তো এরকমও প্রশ্ন আসতে পারে যে আমরা হচ্ছে কি কি ইনিশিয়েটিভ নিতে পারি, মানে কি কি ইনিশিয়েটিভ নিলে আমরা আর এমএমআর আরো বাংলাদেশে আরো কমাতে পারি, আমাদের সোশ্যাল অবস্টেটিক্সে এরকম প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, তো তখন হচ্ছে আমাদের এটা একটু করতে হবে যে এটা কিন্তু শুধু আমি একা চাইলে হবে না, এটা একটা কোঅর্ডিনেটেড অ্যাপ্রোচ। আমাদের হচ্ছে কমিউনিটি লেভেলে, ফ্যাসিলিটি মানে হসপিটাল লেভেলে, এবং পলিসি মেকিং লেভেলে আমাদের সবাই মিলে একটা কোঅর্ডিনেটেড অ্যাপ্রোচে যেতে হবে। এবং আমরা স্টিল নাও জানি যে আমাদের এখনো 2016 ডাটা যেটা বলে সেটাই, আমাদের স্টিল নাও মেইন মর্টালিটি কজ হচ্ছে 31% হচ্ছে আমাদের হেমোরেজ, এরপরে হচ্ছে এক্লামশিয়া, তারপরে সেপসিস, অবস্ট্রাকটেড লিভার, ডিরেক্ট কজ, ইনডিরেক্ট কজ, এই যে একটা চাপকি আছে এটা আপনারা একটু পড়ে নেবেন। তো কিভাবে আমরা স্ট্র্যাটেজিস টু রিডিউস এমএমআর, এটা হচ্ছে মেইন হচ্ছে আমাদের আর্লি রেজিস্ট্রেশন করে আমাদের মিনিমাম 8টা ভিজিট এন্টিনেটাল কেয়ারে আমাদের এনশিওর করতে হবে, এবং আয়রন, ফলিক, ভিটামিন এসিড সাপ্লিমেন্টেশন, তারপর টিটি ভ্যাকসিনেশন, এবং হাই রিস্ক প্রেগনেন্সি আইডেন্টিফাই করতে হবে, এবং সবাইকে হসপিটাল ডেলিভারির জন্য হচ্ছে বার্থ প্রিপেয়ারনেস করতে হবে। তারপর স্কিল বার্থ অ্যাটেন্ডেন্টের কভারেজ থ্রু আউট কান্ট্রি বাড়াতে হবে, এবং যে 3 ডিলে মডেল হয় যে তারা ডিসিশন নিতে পারে না কোথায় ডেলিভারি করাবে, এটা একটা প্রশ্ন। 3 ডিলে মডেল, হ্যাঁ, যে তারা ডিসিশন নিতে পারে না কোথায় ডেলিভারি করাবে, তারপরে হচ্ছে তারা যেতে দেরি করে, ডিলে ইন ট্রান্সপোর্ট, তারপর ফ্যাসিলিটিতে গিয়েও তাদের ডিলে হয়। এই 3 ডিলেটা কমানোর জন্য আমাদেরকে
অ্যাক্টিভ হতে হবে। তারপরে হচ্ছে আমাদের মিডওয়াইফারি লেড অবস্টেট্রিক সার্ভিসটাকে আরো স্ট্রেংথেনিং করতে হবে। তারপর ফ্যাসিলিটি মানে 24/7 ডেলিভারি সার্ভিসেস থাকতে হবে এভরি হেলথ সেন্টারে, উপজেলা জেলা সব জায়গায়। এবং আমরা আইডিয়াল লেবার রুম প্রোটোকল ফলো করব, পার্টোগ্রাফ ইউজ করব, লেবার কেয়ার গাইড ইউজ করব এবং রেসপেক্টফুল এবং উমেন সেন্টার্ড কেয়ার আমরা কি করবো। এবং ইএমওসিটাও একটা ইউনিভার্সাল অ্যাক্সেস দিব। হ্যাঁ, যে আমরা জানি ইমার্জেন্সি অবস্টেট্রিক কেয়ার হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে বেসিক ইএমওসি আর একটা হচ্ছে কম্প্রিহেন্সিভ ইএমওসি। বেসিকটা হচ্ছে যেখানে হচ্ছে আমাদের ব্লাড ট্রান্সফিউশন এবং অপারেশনের ফ্যাসিলিটিস নাই, সিজার সেকশন বা অন্য অপারেশন গুলা হয় না, যেমন এটাতে আছে ইউনিয়ন হেলথ কমপ্লেক্স, সাব সেন্টার গুলা, কমিউনিটি হেলথ সার্ভিসেস, তারপরে হচ্ছে আমাদের বিভিন্ন উপজেলা হেলথ কমপ্লেক্স যেখানে ব্লাড ট্রান্সফিউশনের ফ্যাসিলিটিস নাই। সেখানে কি কি পাওয়া যায়? আইভি অ্যান্টিবায়োটিক্স, সিট্রোটনিক, অ্যান্টিকনভালসেন্ট পাওয়া যায়, মানে ম্যাক্সাল পাওয়া যায়, আমরা এমভিএ করতে পারি, অ্যাসিস্টেড ডেলিভারি করতে পারি। আর কম্প্রিহেন্সিভে আমরা সিএস, ব্লাড ট্রান্সফিউশন সহ অল রেফারেল। এবং আমাদের যেটা যে খুবই ইম্পর্টেন্ট যে আমাদের রেফারেল সিস্টেমটাকে স্ট্রেংথেনিং করতে হবে এবং 3 ডিলে মডেলটাকে একটা ইমপ্লিমেন্টেশন করে সলিউশন করতে হবে। অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক, তারপরে রেফারেল প্রোটোকল, কমিউনিকেশন, যেখানে পাঠাচ্ছি সেখানে বলে রাখবো যে একটা খারাপ পেশেন্ট আসতেছে, তারা যেন টিম রেডি করে রাখে। এবং আমরা পিপিএইচ মান্ডাল অ্যাপ্রোচের মাধ্যমে পিপিএইচ ম্যানেজ করবো, পিপিএইচ প্রিভেন্ট করবো, বেলুন টেম্পোনেট, সার্জিক্যাল ব্যাকআপ এগুলো আমরা দিব। হাই রিস্ক প্রেগনেন্সি যেমন হচ্ছে আর্লি ডিটেকশন অফ প্রিএক্লাম্পসিয়া, প্রিভেনশন অফ প্রিএক্লাম্পসিয়া, ম্যানেজমেন্ট অফ প্রিএক্লাম্পসিয়া, একলাম্পসিয়া এগুলো আমরা করব। টাইমলি ডিসিশন নিব ডেলিভারির জন্য। ইনফেকশন প্রিভেনশনটা খুব ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে যে আমাদের বিভিন্ন ব্লাড ট্রান্সফিউশন দিতে হয়, সেফ ব্লাড ট্রান্সফিউশন এবং ক্রিটিক্যাল কেয়ার এসডিও, অবস্টেট্রিক এসডিও ঢাকা মেডিকেল অলরেডি চালু হয়েছে, অবস্টেট্রিক আইসিইউ এসডিও সাপোর্ট এগুলা দিতে হবে। বার্থ স্পেসিং বাড়াতে হবে, ফ্যামিলি প্ল্যানিং সার্ভিস স্ট্রেংথেনিং করতে হবে। এবং খুবই ইম্পর্টেন্ট যেটা যে আর্লি ম্যারেজটা ডিলে করতে হবে যাতে অ্যাডোলেসেন্ট প্রেগনেন্সি না হয়। নিউট্রিশনাল ইমপ্রুভমেন্ট বাড়াতে হবে, রেসপেক্টফুল ম্যাটারনিটি কেয়ার, এটাও আপনাদের একটা প্রশ্ন। রেসপেক্টফুল ম্যাটারনিটি কেয়ারটা আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে। এবং এরপরে যেটা খুব ইম্পর্টেন্ট যেটা ম্যাটারনাল ডেথ রিভিউ, অডিট, এগুলো আমাদেরকে স্ট্রেংথেনিং করতে হবে। এবং গভর্নমেন্টের এই বিষয়গুলো নিয়ে বাজেট থাকতে হবে, ড্রাগ ইকুইপমেন্ট সব থাকতে হবে। হ্যাঁ, তাহলে হচ্ছে এটা হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে যে আরেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে মিডওয়াইফারি লেড অবস্টেট্রিক সার্ভিস। হ্যাঁ, মিডওয়াইফারি মানে কিন্তু একটা প্রাইমারি কেয়ার গিভার, একটা লো রিস্ক প্রেগনেন্সিকে তারা দেখবে, হাই রিস্ক না। এবং সে কিন্তু প্রিকনসেপশনাল কাউন্সেলিং থেকে শুরু করে থ্রু আউট প্রেগনেন্সি, এন্টিনেটাল, ইন্টারপার্টাম এবং পোস্টনেটাল সার্ভিস দিবে। একদম মিডওয়াইফারি লেড ইউনিট, একটা পেশেন্টের জন্য লেবার রুমে একটা করে মিডওয়াইফ থাকবে 1:1। এবং লো রিস্ক পেশেন্ট যারা তাদেরকে দেখবে যে সিঙ্গেলটন, ক্যাফালিক 37 থেকে 41 উইকস, বাচ্চার কোনো কমপ্লিকেশন নাই, মেজর মায়ের কোনো কমপ্লিকেশনস নাই। এবং যদি মাল্টিপল প্রেগনেন্সি, প্লাসেন্টা প্রিভিয়া, প্রিএক্লাম্পসিয়া, প্রিভিয়াস সিজার সেকশন, জিডিএম এগুলা, ডিএম এগুলা থাকে তাহলে সে রেফার করে দিবে। এছাড়া সে রেগুলার ইন্টিনেটাল ভিজিট দিবে, বাট প্রিপেয়ারনেস সম্বন্ধে কাউন্সিলিং করবে, নিউট্রিশনাল সাপ্লিমেন্ট দিবে। তারপরে নর্মাল ভ্যাজানাল ডেলিভারির জন্য এনকারেজ করবে, ডেলিভারির সময় পার্টোগ্রাফ মেনটেন করবে, লেবার কেয়ার গাইড মেনটেন করবে। পোস্টনেটাল কেয়ারে হচ্ছে তাকে হচ্ছে পোস্টনেটাল কেয়ারে হচ্ছে তাকে হচ্ছে পোস্টনেটাল এক্সারসাইজ, তারপরে হচ্ছে ব্রেস্ট ফিডিং এ এনকারেজ করবে, শিখিয়ে দিবে। হ্যাঁ, তারপরে এই পোস্টনেটাল ফলো আপ নিবে সে। এই সবগুলা কাজেই হচ্ছে আমাদের কে করে, আমাদের হচ্ছে মিডওয়াইফ করে। এই জন্য মিডওয়াইফের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেটাকে আমরা বলতেছি মিডওয়াইফারি লেড অবস্টেট্রিক সার্ভিসেস। ঠিক আছে, আচ্ছা এরপরে আরেকটা খুব ইম্পর্টেন্ট, তাহলে এই মিডওয়াইফারি লেডটা পড়বেন আপনারা। তারপরে হচ্ছে অ্যাডোলেসেন্ট প্রেগনেন্সি বা টিনেজ প্রেগনেন্সি, যেটাকে আমরা বলি যে 10 থেকে 19 ইয়ার্স পর্যন্ত হচ্ছে টিনেজ প্রেগনেন্সি বা অ্যাডোলেসেন্ট প্রেগনেন্সি। এর মধ্যে আর্লি টিনেজ হচ্ছে 10 থেকে 14 আর লেট টিনেজ হচ্ছে 15 থেকে 19 ইয়ার্স পর্যন্ত। এবং টিনেজ প্রেগনেন্সির কিন্তু একদম খুবই খুবই হচ্ছে ব্যাড ইম্প্যাক্ট আছে।
তার নিজের উপরে, বাচ্চার উপরে, সোশ্যাল কনটেক্সটে তার কি কি হতে পারে, তার হচ্ছে অ্যান্টিপার্টাম পিরিয়ডে সব হতে পারে, যা যা অবস্টেটিক কমপ্লিকেশনস, যেমন হচ্ছে তার প্রিটার্ম মিসক্যারেজ হতে পারে, প্রিটার্ম বার্থ হতে পারে, প্রম হতে পারে, তার অ্যানিমিয়া হবে, মাইক্রোনিউট্রিয়েন্টস ডেফিসিয়েন্সি হবে, তার প্রি এক্লামশিয়া, শি ইজ হাই রিস্ক টু ডেভেলপিং প্রি এক্লামশিয়া, তার জিডিএম হতে পারে। তারপরে তার তো অ্যানিমিক থাকবে, এরা ম্যালনারিস্ট থাকবে, বারবার রিকারেন্ট ইনফেকশন হতে পারে, এই জন্য এদের এসটিডি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ইন্টারপার্টামে এদের ইম্যাচিউর পেলভিস থাকে, এই জন্য কি হয়, এদের সিপিডি হয়, প্রলং লেবার, অবস্ট্রাকটেড লেবার হয়ে ইউটেরাস রাপচার হয়ে যেতে পারে। এদের সিজাইন সেকশন লাগে বেশি, যেহেতু এদের ইয়েটা ম্যাচিউর হয় না। তারপরে হচ্ছে এদের পোস্টপার্টামে পিপিএইচ হওয়ার সম্ভাবনা থাকে, তারপরে সেপসিস হওয়ার সম্ভাবনা থাকে, ল্যাকটেশনাল ফেইলিউর, পোস্টপার্টাম ডিপ্রেশন, এই সব কিছুই কিন্তু এদের হওয়ার সম্ভাবনা থাকে। অন দ্য আদার হ্যান্ড বাচ্চার কি হওয়ার সম্ভাবনা থাকে, বাচ্চার হচ্ছে স্মল ফর জেস্টেশনাল এজ, এফজিআর, তারপরে হচ্ছে আইওএফডি, স্টিল বার্থ, এগুলো হওয়ার সম্ভাবনা থাকে। নিউনেটাল পিরিয়ডেও হচ্ছে বাচ্চার হচ্ছে আপনার বায়োকেমিক্যাল অ্যাবনর্মালিটিস গুলা হওয়ার সম্ভাবনা থাকে। প্রিনেটাল অ্যাসফ্যাক্সিয়া, সেপসিসে এগুলা, প্রিনেটাল মর্টালিটি, মরবিডিটি, এগুলো হচ্ছে বেশি থাকে। তো আমাদের হচ্ছে এই এই অ্যাডোলেসেন্ট প্রেগনেন্সি প্রিভেনশনের জন্য আমরা কি কি করতে পারি, কমিউনিটি লেভেলে, ফ্যাসিলিটি লেভেলে, তারপরে ইন্ডিভিজুয়াল লেভেলে আমরা তিন ভাবে হচ্ছে আমরা প্রিভেনশন করতে পারি। আমরা হচ্ছে পাবলিক অ্যাওয়ারনেস করব, আমাদের লটা যেটা অলরেডি অ্যাবলিশ হয়ে গেছে সেটাকে আবার রিইনফোর্স করার চেষ্টা করব, কাউন্সিলিং করব, এবং আর্লি ম্যারেজ যদি হয়েও যায় তারা যেন প্রেগনেন্ট না হয়, সেটার জন্য হচ্ছে তাদেরকে আমরা হচ্ছে কাউন্সেলিং করব, ঠিক আছে। তারপরে হচ্ছে যদি প্রেগনেন্ট হয়ে যায় তাহলে হচ্ছে সে যেন এএনসি তে আসে, হাইরিক্সে প্রেগনেন্সি আইডেন্টিফাই করতে হবে, তাকে রেগুলার ইন্টারনেটাল চেক আপ, তারপরে নিউট্রিশনাল সাপ্লিমেন্ট, আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন সাপ্লিমেন্ট, এগুলো তাকে দিতে হবে, এবং বার্থ প্রিপেয়ারনেস সম্বন্ধে এবং হসপিটাল ডেলিভারি ম্যান্ডেটরি তাকে হচ্ছে বলতে হবে। আর এরা হাই রিস্ক কেন, কারণ এক হচ্ছে যে এদের ইনম্যাচিউর পেলভিস থাকে, এই জন্য হচ্ছে এদের যে কোনো সময় হচ্ছে এদের ডেলিভারিতে যদি লেবারে যায় এদের প্রলং অবস্ট্রাকটেড লেবার হওয়ার সম্ভাবনা থাকে, এদের প্রি এক্লামশিয়া হওয়ার অনেক সম্ভাবনা থাকে, এই জন্য এরা হাই রিস্ক। একটা হচ্ছে মোর প্রন টু ডেভেলপিং ইনফেকশন, এই জন্য এরা হচ্ছে হাই রিস্ক, ঠিক আছে। তাহলে এইটাও, এই অ্যাডোলেসেন্ট প্রেগনেন্সিটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আচ্ছা, এরপরে হচ্ছে আরেকটা প্রশ্ন খুব আসে, সেটা হচ্ছে রবসনস গ্রুপ 10 ক্লাসিফিকেশন। হ্যাঁ, এখানে আমরা জানি যে আপনার 6টা ভেরিয়েবলের উপরে, 6টা অবস্টেটিক্স ভেরিয়েবলের উপরে নির্ভর করে আপনার একটা রবসনস গ্রুপ 10 ক্লাসিফিকেশন। এটা আসলে অডিট সিস্টেমের একটা ক্লাসিফিকেশন। কেন করা হয়েছে, যে আপনার for assessing, comparing and monitoring of CS rate at facility level, মানে হচ্ছে যে এই 6টা অবস্টেটিক ভেরিয়েবলের উপর নির্ভর করে আমরা রবসনস গ্রুপ 10, মানে হচ্ছে 10টা ক্লাসিফিকেশন। একটু 10টা ক্লাসিফিকেশন খুব সহজ, একটু আপনাদের মুখস্থ করে ফেলতে হবে। ভেরিয়েবল গুলা 6টা মনে রাখলে আপনারা ক্লাসিফিকেশনটা মুখস্থ করতে পারবেন। এবং কেন করা হয়েছে, এটা ফর অ্যাসেসিং, কম্পেয়ারিং এন্ড মনিটরিং CS rates at facility level, মানে হচ্ছে যে আমরা হচ্ছে যে একটা ফ্যাসিলিটি লেভেলে যে ডেলিভারি গুলা হয় সেটা কোন কোন ক্ষেত্রে, মানে কোন ক্লাসিফিকেশনের কোন গ্রুপটার সবচেয়ে বেশি সিজারিয়ান সেকশন হয়, এবং সেটাকে আমরা আগে থেকে প্রিভেন্ট করতে পারি কিনা, আমাদের কোনো প্রিভেন্টিভ অ্যাপ্রোচ আছে কিনা, কিভাবে আমরা এই গ্রুপটা যাতে টার্মে এইভাবে না, সেটা কোনো আমরা কোনো ম্যানিপুলেশন করতে পারি কিনা, প্রিভেন্টিভ মেজার্স আছে কিনা সেটা দেখবো। এবং সেটা অ্যাপ্লাই করে যদি হচ্ছে আমরা সিজারিয়ান সেকশন রেট কমাতে পারি, তাহলে অন্যান্য ফ্যাসিলিটি বা হসপিটাল গুলাতেও আমরা এটা ট্রাই করে সিজারিয়ান সেকশনের রেটটা কমানোই হচ্ছে মেইনলি হচ্ছে আমাদের এই গ্রুপ 10 রবসনস গ্রুপ 10 ক্লাসিফিকেশনের মেইন উদ্দেশ্য। হ্যাঁ, যে আমরা আইডেন্টিফাই করবো এবং অ্যানালাইজ করব বিভিন্ন গ্রুপের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা ভ্যারিয়েবল গুলো জানি যে একটা হচ্ছে প্যারিটি, মানে সে নালিপেরা না মাল্টিপেরা, তারপরে তার প্রিভিয়াস সিজারিয়ান সেকশন আছে কিনা সেটা, তারপর অনসেট অফ লেবার, যে স্পন্টেনিয়াস না ইনডিউসড অথবা লেবার না এরকম,
তারপর নাম্বার অফ ফিটাসেস, ফিটাস কয়টা, জেস্টেশনাল এজ, প্রিটার্ম, টার্ম এরকম। তারপর ফিটাল লাই এন্ড প্রেজেন্টেশন মানে হচ্ছে কেফালিক না ব্রিজ, সেটার উপরে নির্ভর করে এই 6টা ভেরিয়েবলস এর উপর নির্ভর করে 10টা ক্লাসিফিকেশন করা হয়েছে। তো অ্যাডভান্টেজ গুলো আমি বললাম, এটা খুব ইম্পর্টেন্ট, এটাও প্রায় প্রতি সেশন বা 1-2 সেশন পর পরই পরীক্ষায় আসে। লিমিটেশনস কি, যে এটা হচ্ছে ডেটা কালেকশনটা খুব ইম্পর্টেন্ট, তো এই জন্য হচ্ছে যে অনেক সময় হচ্ছে মিস ইউজ হতে পারে, মিস পারসেপশন হতে পারে, বায়াসনেস আসতে পারে, এগুলা যাতে না আসে এটা মাথায় রাখতে হবে। আর হচ্ছে কোর ভেরিয়েবলস যেগুলা, এগুলাতে কোনো মানে ওদের সঠিক কোনো ডেফিনিশন বা কনসেনসাস নাই। আবার অনেক সময় আনরিলায়েবল ডেটা আমরা পাই এবং অনেক মিসক্লাসিফিকেশন হয় অনেক সময়, তো এই জন্য ডেটা মিসিংও হয়ে যায়। এই জন্য হচ্ছে অনেক সময় মানে এটা হচ্ছে ভ্যালিড হয় না। আর এরকম এটা একটা মানে একটু কমপ্লেক্স এবং টাইম কনজিউমিং, ঠিক আছে। এই আচ্ছা, তারপরে হচ্ছে অডিট। অডিটটাও খুব ইম্পর্টেন্ট। অডিট কি, অডিট আমরা জানি যে আপনার সিস্টেম এন্ড ক্রিটিক্যাল অ্যানালাইসিস অফ দ্য কোয়ালিটি অফ মেডিকেল কেয়ার, এটি হচ্ছে অডিট। এবং অডিট বিভিন্ন কারণে হয়, কেন হয় মেইনলি টু ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ ক্লিনিক্যাল কেয়ার। হ্যাঁ, এবং অডিটে আমরা জানি অডিটের সাইকেল আছে, প্রি অডিটরি ফেজ, তারপর অডিট সাইকেল, এগুলো একটু পড়তে হবে। এবং অডিটটা কেন এত গুরুত্বপূর্ণ, যে এটা একটা ও হচ্ছে মানে আমরা হচ্ছে হসপিটাল ম্যানেজমেন্ট এবং প্রফেশনালের মধ্যে যে ইথিক্যাল অ্যাসপেক্টস গুলা, এটা এস্টাবলিশ করার জন্য একটা ইথিক্স অডিটটা খুবই প্রয়োজন। এটা লিটিগেশনটা অ্যাভয়েড করে এবং এটা একটা ইম্পর্টেন্ট এডুকেশন টুল। এটারও লিমিটেশন যেটা যেটা টাইম কনজিউমিং, অনেক সময় হচ্ছে আনরিলায়েবল ডাটা হয়, তারপরে হচ্ছে বায়াসনেস থাকতে পারে, এরকম আর কি। হ্যাঁ, তারপরে হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট যে ম্যাটারনাল ডেথ অডিট। হ্যাঁ, ম্যাটারনাল ডেথ অডিট সেটা আমরা জানি যে ম্যাটারনাল ডেথ অডিটটা কি, যে এই যে হচ্ছে আপনার মায়ের হচ্ছে মাতৃ মৃত্যুর যে অডিটটা, হ্যাঁ, যে ম্যাটারনাল মর্টালিটি রিলেটেড এবং নিয়ার মিস কেস, এই দুইটা যে অডিট টাতে হচ্ছে মেইনলি আসে, সেটাই হচ্ছে ম্যাটারনাল ডেথ অডিট। এটাও হচ্ছে যে ইম্পর্টেন্স কি, যে অ্যাকচুয়াল কজ অফ ম্যাটারনাল ডেথ বা এটাতে আসে, এবং আমাদের ম্যাটারনাল হেলথ কেয়ার সার্ভিসটা ইমপ্রুভমেন্টের জন্য এটা খুবই দরকার। এবং আমাদের হেলথ প্রোভাইডারদের গ্যাপ কোন জায়গায়, ডেফিসিয়েন্সি কোন জায়গায়, এবং কোন জায়গায় হচ্ছে কোন জায়গাটাকে টাচ করলে, কোন ইন্টারভেনশনটা নিলে আমরা এমএমআর কমাতে পারবো, সেগুলো কিন্তু এই ম্যাটারনাল ডেথ অডিট থেকে বের হয়ে আসে। হ্যাঁ, এবং এটা একটা ইফেক্টিভ এডুকেশন টুল, এবং লিটিগেশনটা খুবই অ্যাভয়েড করে, এটা দিয়ে আমাদের কারেন্ট প্র্যাকটিসে খুবই দরকার। তাহলে এটাও খুব ইম্পর্টেন্ট। আরেকটা আছে এরকম পেইনেটাল ডেথ অডিট, এটাও এরকম। পেইনেটাল মানে হচ্ছে যে এটাতে হচ্ছে এমএমআর, নিয়ার মিস কেস এগুলো আসে। হ্যাঁ, আচ্ছা, এখন হচ্ছে যে নিয়ার মিস কেস। হ্যাঁ, নিয়ার মিস কেস কি, আমরা জানি যে নিয়ার মিস কেস হচ্ছে যে মানে সিভিয়ারলি মরবিড মাদার, মানে হচ্ছে যে উমেন হু নিয়ারলি ডাইড, মানে সে মরেই যাচ্ছিল, বাট সার্ভাইভড ডিউ টু কমপ্লিকেশনস দ্যাট অকার ডিউরিং ডেলিভারি, প্রেগনেন্সি এন্ড পোস্টপার্টাম পিরিয়ড। কমন নিয়ার মিস কেসে এমএমআর এর মতো ওই যে পিপি মানে হ্যামোরেজ, তারপরে হচ্ছে eclampsia, PPH, obstructed liver, rupture uterus, sepsis, ectopic pregnancy, molar pregnancy, এগুলা। হ্যাঁ, তো এগুলাই হচ্ছে মানে নিয়ার মিস কেস। এবং নিয়ার মিস কেস নিয়েও আপনার যে নিয়ার মিস কেস অডিটটাও খুব ইম্পর্টেন্ট। কেন? কারণ হচ্ছে যে এর মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা জানতে পারি যে কি কি মানে কি কোন জায়গাটায় হচ্ছে টাচ করে, কোন জায়গাটা আইডেন্টিফাই করে, এবং কোন জায়গাটাকে আমরা স্পেসিফিক একটা ডেফিনিটিভ ট্রিটমেন্ট দিয়ে এভিডেন্স বেস প্রোটোকল প্র্যাকটিস করে আমরা পেশেন্টটাকে ফিরিয়ে নিয়ে আসতে পেরেছি, সার্ভাইভ করাতে পেরেছি, সেইটা পরবর্তীতে আমরা একটা এটা হচ্ছে রেফারেল গাইডলাইন হিসেবে আমরা ইউজ করে
অন্যান্য ফ্যাসিলিটিতেও এটা কাজে লাগিয়ে আমরা এমএমআর কমাতে পারি। এই জন্য এই যে অ্যাকচুয়ালি কি সার্ভিস আমরা পেশেন্টদেরকে বাঁচিয়ে নিয়ে আসতে পেরেছি, এটা ম্যাটারনাল মর্টালিটি, ম্যাটারনাল ডেথ অডিটের চেয়ে এটা বেশি ইম্পর্টেন্ট, কারণ এখানে আমরা মাকে বাঁচাতে পেরেছি। ঠিক আছে, তাহলে এটা খুব ইম্পর্টেন্ট। তো এখানে এমএমআর না নিয়ার মিস কেস কাদেরকে বলবো, এটা নিয়ে হচ্ছে আপনার ডব্লিউএইচওর একটা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আছে, ল্যাবরেটরি এবং ক্লিনিক্যাল ক্রাইটেরিয়া। এটা একদম মুখস্থ করতে হবে। এখানে প্রত্যেকটা সিস্টেমে একদম সিএনএস, কার্ডিওভাস্কুলার, রেসপিরেটরি, তারপরে হেপাটিক, হেমাটোলজিক্যাল, ইউটেরাইন, এইসব কিছু, রেনাল, এইসব কিছু মিলিয়ে অনেকগুলা ক্রাইটেরিয়া দেওয়া আছে। সবগুলো ক্রাইটেরিয়া না হলেও আমাদের কিছু কিছু ক্রাইটেরিয়া আমাদের কয়েকটা করে শিখতে হবে। যেমন কার্ডিওভাস্কুলারে যে তার শকে থাকলে, কার্ডিয়াক অ্যারেস্ট হলে বা অ্যাসিডোসিস যদি লেস দেন 7.1 এর হয়, অল্টার্ড ব্লাড গ্যাস লেভেল হয়, রেসপিরেটরি ডিসফাংশন যেমন গাস্টিং হতে পারে, ইন্টুবেশন লাগতে পারে, ভেন্টিলেশন, বা রেসপিরেটরি 40-এর বেশি, 6-এর কম, SpO2 90% এর কম, রেনালে যে তার অলিগিউরিয়া, ক্রিয়েটিনিন 3.5 এর বেশি, কে হয়ে গিয়েছে, এজোটেমিয়া হয়ে গিয়েছে, কোয়াগুলেশন ডিসফাংশনে, ডিআইসি, থ্রোম্বোসাইটোপেনিয়া, হেপাটিকে, প্রিক্লামশিয়া উইথ জন্ডিস বা তার বিলিরুবিন 6 এর বেশি হয়ে গিয়েছে, নিউরোলজিক্যাল হচ্ছে আই আমা দিন সকালে ভোরের অডিট করছিলাম, মেয়ে বিশেষ অডিট, জামাই অডিট, মিষ্টি দিস। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার নিউরোলজিক্যাল যে আনকনসাস, শক, কোমা, এগুলা, তারপরে ইউটেরাইন ডিসফাংশন, পেরিপার্টাম হিস্টেক্টমি লাগছে কিনা, অনেক সময় আমাদের লাগে। এই জিনিসগুলা হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে এরকম প্রশ্ন আসতে পারে, মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচেস ইন অবস্টেট্রিক কেয়ার, এগুলার ইম্পর্টেন্স কি। তারপরে তারপরে হচ্ছে প্রিকনসেপশনাল কাউন্সিলিং এর ইম্পর্টেন্ট, এইগুলা হচ্ছে আমাদের এই করতে হবে। তারপর সেভ মাদারহুড, এগুলো একটু পড়তে হবে। তারপরে হচ্ছে আপনাদের আরেকটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এভিডেন্স বেসড প্র্যাকটিস। এভিডেন্স বেসড প্র্যাকটিসটা একটু পড়তে হবে, যে এভিডেন্স বেসড প্র্যাকটিস বলতে কি বোঝায়। তো এভিডেন্স বেসড প্র্যাকটিস হচ্ছে যে এটা হচ্ছে জুডিশিয়াস ইউজ অফ দ্য বেস্ট কারেন্ট এভিডেন্স ইন মেকিং ডিসিশন অ্যাবাউট দ্য কেয়ার অফ দ্য ইন্ডিভিজুয়াল পেশেন্ট। যে ইন্ডিভিজুয়াল পেশেন্টকে যে আমরা কেয়ার নিচ্ছি, এটা হচ্ছে যে বেস্ট কারেন্ট এভিডেন্স, যেটা যেমন আমরা এসএজি গাইডলাইন বলি, নাইস গাইডলাইন বলি, বেস্ট কারেন্ট এভিডেন্সের জুডিশিয়াস ইউজ করব আমরা পেশেন্ট, ইন্ডিভিজুয়াল পেশেন্ট কেয়ারের ডিসিশন মেকিং এর ক্ষেত্রে। ঠিক আছে, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তো কেন করবো, আমাদের এম কি, ফর মেকিং শিওর দ্যাট ইচ পেশেন্ট গেট দ্য বেস্ট পসিবল সার্ভিস এবং আপডেটেড নলেজ প্রোভাইড হচ্ছে ক্লিনিক্যাল জাজমেন্ট, ইমপ্রুভ কেয়ার। ঠিক আছে, এই জন্য আমরা হচ্ছে এটা করবো। এবং এটা অ্যাডভান্টেজ কি, যে প্রোভাইড বেটার ইনফরমেশন টু প্র্যাকটিশনার, পেশেন্ট আউটকামটা ভালো হয়, লিটিগেশনটা অ্যাভয়েড হয়, এবং হচ্ছে কনফিডেন্সটা বিল্ড আপ হয়, এবং হচ্ছে ইনফরমেশনটাও জেনারেলাইজড হয়, এবং ফার্দার রিসার্চের জন্য আমরা একটা গাইডলাইন পাই। এবং ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে নট এনাফ এভিডেন্স, এখন পর্যন্ত অত আমরা সব জায়গায় প্র্যাকটিস করতে পারি না, টাইম কনজিউমিং, এবং হচ্ছে অটোনমিটা এটাতে রিডিউস হয়, যে পেশেন্ট ইচ্ছা মতো করতে পারবে না। কেন আমরা পারি না, কারণ হচ্ছে যে আমাদের রিসার্চ বেসড প্র্যাকটিস আমাদের ল্যাক আছে। তারপরে হচ্ছে যে কারেন্ট যে একটা সিচুয়েশন, এটা চেঞ্জ আনাটা অনেক কঠিন, সবাই নেয় না। অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট আমরা তেমন পাই না, এবং নলেজেবল মেন্টর আমরা পাই না যারা হেল্প করে, এবং রিসার্চ পেপার অ্যাভেলেবেল অত না। এই জন্য হচ্ছে, এবং এভিডেন্স বেসড প্র্যাকটিস সম্বন্ধে এত নলেজও নাই কারো। এই কারণগুলোর জন্য হচ্ছে আমরা এখনো হচ্ছে এভিডেন্স বেসড প্র্যাকটিস থেকে অনেক পিছানো, কিন্তু এটা আমাদের জন্য খুবই খুবই একটা ইম্পর্টেন্ট ইস্যু। ঠিক আছে, তাহলে আরেকটা হচ্ছে যে
আমাদের ইথিক্যাল প্র্যাকটিসটা খুব ইম্পর্টেন্ট, আমাদের প্রিন্সিপালস গুলা যে 7টা প্রিন্সিপালস আছে, তারপরে হচ্ছে যে লিটিগেশন, রেডিউস অফ লিটিগেশন ইন অবস্টেটিক প্র্যাকটিস, যে আমরা লিটিগেশন কিভাবে অ্যাভয়েড করতে পারি, প্রি প্রসিডিউর, ডিউরিং প্রসিডিউর, পোস্ট প্রসিডিউর, যে আমাদের প্রসিডিউর গুলা আছে, যে প্রি প্রসিডিউর আমরা পেশেন্টকে ভালো করে ইভালুয়েট করবো বাই হিস্ট্রি এক্সামিনেশন এবং রিলিভেন্ট ইনভেস্টিগেশনস নিয়ে, এবং কোন একটা প্রসিডিউর করার আগে সেই প্রসিডিউর কেন করছি, সেটা কি কি রিস্ক হতে পারে, অ্যাডভান্টেজ কি, আর কি কি প্রসিডিউর আছে, কেন সেইগুলা না করে আমি এই প্রসিডিউরটা করছি, এবং পোস্ট প্রসিডিউর পসিবল কোন কি কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা আছে, কন্ট্রাইন্ডিকেশনস কি, আউটকাম কেমন, সবকিছু আগে বলে নিতে হবে, এবং সবসময় ইনফর্ম রিটেন কনসেন্ট নিতে হবে। এবং ডিউরিং প্রসিডিউরেও হচ্ছে স্ট্রিক্ট অ্যাডারেন্স টু প্রোটোকল থাকতে হবে, প্রপার ডকুমেন্টেশন থাকতে হবে, তারপরে সিনিয়র পার্সোনালকে ইনভলভ করতে হবে, মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচে যেতে হবে, এবং পোস্ট প্রসিডিউরে ফ্রিকুয়েন্ট ফলো আপ, আর্লি রেফারাল, ডকুমেন্টেশন এগুলা করতে হবে, তারপর রেসপেক্টফুল ম্যাটারনিটি কেয়ার, হ্যাঁ, ডকুমেন্টেশন এগুলা সব করতে হবে। ঠিক আছে, তাইলে এই মোটামুটি আমাদের আমাদের হচ্ছে আমাদের সোশ্যাল অবস্টেটিক্স আপনারা একটু মাথায় রাখবেন। ঠিক আছে, আচ্ছা, আর সোশ্যাল অবস্টেটিক্স আর রেসপেক্টফুল ম্যাটারনিটি কেয়ারটা একটু করে নেবেন, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এটা আগে লেবার রুমের ওখানে চলে আসছে, তারপরে একটু বললাম। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা একটু পড়ে ফেলেন, হ্যাঁ, তাহলে আমি পরে টপিকে চলে যাব। আচ্ছা, এটা হচ্ছে ফার্মাকোলজি সম্বন্ধে, দেখে তো ফার্মাকোলজি সম্বন্ধে একটু আমাদেরকে বলতে হবে, যে যেমন হচ্ছে যে প্রেগনেন্সিতে আমরা ড্রাগ ইউজ করি, হ্যাঁ, আমরা সাধারণত প্রেগনেন্সিতে অ্যাবসলিউটলি নেসেসারি না হলে কোনো ড্রাগ ইউজ করি না, কিন্তু কিছু কিছু ডিজিজ আছে, যেমন আগে থেকে তার যদি হাইপারটেনশন থাকে, ইপিলেপসি থাকে, অ্যাজমা থাকে, ডায়াবেটিক্স থাকে, হ্যাঁ, ক্লাস শেষ হওয়ার পরে একটু মামাকে কল দিও আর বললো চারুলতার অ্যাডমিট কার্ড দেওয়া লাগবে, পরীক্ষা যে চলতেছে। আচ্ছা, তাহলে আপনার এই মেডিকেল প্রবলেমস গুলা একটু তখন আমাদের এই মেডিকেল প্রবলেমস গুলাতে আমাদেরকে ড্রাগ হচ্ছে অপটিমাইজেশন করতে হয়, ড্রাগ চেঞ্জ করতে হয়, হ্যাঁ। তো এই জন্য হচ্ছে এটা একটু মাথায় রাখতে হবে, কারণ প্রেগনেন্সিতে মেইন ইস্যু যেটা, যে প্লাসেন্টাল ট্রান্সফার, হ্যাঁ, প্লাসেন্টাল ট্রান্সফার হয় অনেক ড্রাগ, তখন বাচ্চার আমরা মেইন অরিড যেটা থাকে টেরাটোজেনিক ড্রাগ, বাচ্চার কনজেনিটাল অ্যানোমালি করতে পারে, তারপরে হচ্ছে বাচ্চার আচ্ছা কনজেনিটাল অ্যানোমালি করতে পারে, তারপরে হচ্ছে আপনার বাচ্চার মরে যেতে পারে, হ্যাঁ, এফজিআর হতে পারে। এই ইস্যুস গুলোর জন্য কিন্তু আমরা এত ভয় পাই। তবে হচ্ছে যে যারা হচ্ছে আপনার হাই রিস্ক প্রেগনেন্ট বা যারা মেডিকেল ডিসঅর্ডারের পেশেন্ট, তারা অবশ্যই মানে প্রেগনেন্ট হওয়ার আগে প্রিকনসেপশনাল কাউন্সিলিং এ যাবে, ড্রাগ চেঞ্জ, ড্রাগ অপটিমাইজেশনের জন্য। এবং ফিটাস হচ্ছে হাইলি ভালনারেবল টু বার্থ ডিফেক্ট বিটুইন থার্ড উইক এন্ড 8th উইক আফটার ফার্টিলাইজেশন। মানে ফার্টিলাইজেশনের পরে যে পিরিয়ডটাকে আমরা অর্গানোজেনেসিস বলি, যে ফার্টিলাইজেশনের পরে 3rd উইক থেকে 8th উইক পর্যন্তই হচ্ছে অর্গানোজেনেসিসের পিরিয়ডটাতেই হচ্ছে ফিটাস হাইলি ভালনারেবল থাকে। ঠিক আছে, আচ্ছা, তাইলে এটা একটু আমাদেরকে মাথায় রাখতে হবে। আর পরবর্তীতে সাধারণত মানে ফার্স্ট উইকে যে মিসক্যারেজ, তারপরে হচ্ছে বার্থ ডিফেক্ট এগুলো হতে পারে। আর পরবর্তীতে হচ্ছে কনজেনিটাল ম্যালফরমেশন আর পরবর্তীতে হয় না, তবে হচ্ছে যে কোথায় না গ্রোথ এন্ড ডেভেলপমেন্টালি প্রবলেম হতে পারে। ঠিক আছে, এটা একটু আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা হচ্ছে আগে যেমন
দেখতাম যে আমাদের হচ্ছে আমরা এফডিএ অ্যাপ্রুভড এফডিএ ক্যাটাগরি হিসেবে দেখতাম যে প্রেগনেন্সি রিস্ক ক্যাটাগরি আমাদের এফডিএ ক্যাটাগরি এ ছিল, যেটা হচ্ছে যে হিউম্যান স্টাডিতে কোনো রিস্ক নাই। এফডিএ ক্যাটাগরি বি যেটা যেটা আমরা সবচেয়ে বেশি ইউজ করি, যে হিউম্যান অ্যাডিকুয়েট স্টাডি নাই কিন্তু অ্যানিমেলে হচ্ছে কোনো রিস্ক নেই। আর যেটা এফডিএ ক্যাটাগরি সি যেটা হচ্ছে যে রিস্ক ক্যানট বি রুলড আউট। হ্যাঁ, যে এটাতে প্রেগনেন্ট ওমেনকে কোনো স্যাটিসফ্যাক্টরি স্টাডি নাই, এনিম্যাল স্টাডিতে আসছে ফিটাস, কিন্তু পটেনশিয়াল বেনিফিটস অফ দ্য ড্রাগ মে আউট হয়ে দ্য রিস্ক, মানে ড্রাগটা লাগবে এরকম হলে আমরা রিস্কটাকে অনেক সময় ওভারলুক করে এটা দিয়ে দেই। যেমন আমরা ফেক্সোফেনাডিন দেই, এরকম কিছু ড্রাগ আছে, এগুলো হচ্ছে প্রেগনেন্সি ক্যাটাগরি সি। আর ক্যাটাগরি ডি যেটাতে আমাদের রিস্ক রয়েছে যে পটেনশিয়াল, তারপরেও আমরা ডি অনেক সময় ডিও দেই, যেমন হচ্ছে যে আমরা ঘুমের ওষুধ দিই অনেক সময় প্রিক্লামশিয়া পেশেন্টদেরকে মাথা ঠান্ডা রাখার জন্য, এদের জন্য ঘুমটা খুব জরুরি হয়, যেমন ডিজোপেন দেই। হ্যাঁ, এগুলা কিন্তু প্রেগনেন্সি ক্যাটাগরি ডি। আবার কিছু কিছু হচ্ছে একদম কন্ট্রাইন্ডিকেটেড, যেমন দেওয়াই যায় না, যেমন লিথিয়াম। হ্যাঁ, লিথিয়ামটা এইগুলা একদম কিন্তু যেটা সিগনিফিকেন্ট রিস্ক, এটা দেওয়াই যাবে না। তো এখন হচ্ছে যেটা আমি বলতেছিলাম যে আগে যে এফডিএ বলতো, এখন কিন্তু এফডিএ না, এখন এটা একটা নতুন নিউ সিস্টেম হয়েছে এই প্রেগনেন্সি ড্রাগ রিলেটেড, সেটা হচ্ছে প্রেগনেন্সি এন্ড ল্যাকটেশন লেভেলিং রুল। মানে এখন আমরা এফডিএ অনুযায়ী হচ্ছে মানে মডার্ন অবস্টেটিক্সে এফডিএ অনুযায়ী আমরা ড্রাগ জাস্টিফাই করব না, আমরা ড্রাগ জাস্টিফাই করব প্রেগনেন্সি এন্ড ল্যাকটেশন লেভেলিং রুল অনুযায়ী, যেটাকে আরো ইতে বলে পিএলএলআর, মানে প্রেগনেন্সি ল্যাকটেশন লেভেলিং রুল। হ্যাঁ, এটা একটু মাথায় রাখবেন, প্রেগনেন্সি ল্যাকটেশন লেভেলিং রুল। আচ্ছা, এই রুল অনুযায়ী যেটা বলতেছে যে কি করতে হবে, এটা কিছু সাবসেট ক্যাটাগরি আছে, যে প্রেগনেন্সি সে লেবারের সময় আসলেও যে প্রেগনেন্সি এক্সপোজার রেজিস্ট্রি করতে হবে, রিস্ক সামারি, ক্লিনিক্যাল কনসিডারেশন ডাটা, ল্যাকটেশনেও তার এরকম সামারি করতে হবে। হ্যাঁ, তারপরে কিছু কিছু ড্রাগ আছে, সোশ্যাল ড্রাগ, যেগুলা বিভিন্ন ধরনের কমপ্লিকেশন, এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। যেমন খুবই ইম্পর্টেন্ট সিগারেট স্মোকিং। এখন কিন্তু আমরা অনেক পেশেন্ট পাই, আমি আমার চেম্বারে পেশেন্ট পাই সিগারেট স্মোকিং এর। হ্যাঁ, আগে ছোটবেলায় না আমি দেখতাম, আমি গ্রামে যখন যেতাম, যে মহিলারা রাস্তায় হচ্ছে মাটি কাটার কাজ করতো, এরা সিগারেট খেত, সিগারেটটা তো বিড়ি খেত। তা এখন হচ্ছে কিন্তু মানে ওরা তো খাই, সাথে হচ্ছে হাই লেভেলের ফ্যাসিলিটিতে যারা পড়ে, হাই সোসাইটির লোকজন যারা, এরা কিন্তু সিগারেট রেগুলার স্মোক করে। হ্যাঁ, মানে আমি হচ্ছে রিসেন্টলি অনেক জায়গায় দেখেছি, ঢাকা ভার্সিটিতে তো দেখাই যায়, আমি রেস্টুরেন্টে গিয়েও দেখেছি, ইভেন আমি রোজার সময় রেস্টুরেন্টে গিয়ে দেখছি ইফতারের পরে মেয়েরা স্মোক করতেছে। হ্যাঁ, মানে এবং তাদের প্যাটার্নটা স্টাইলটা এরকম ছিল যে মানে একদম রেগুলার স্মোকার। হ্যাঁ, যে মানে এবং এরকম হিজাব পরা মেয়েদেরকে আমি দেখছি স্মোক করতেছে। হ্যাঁ, হয়তো স্ট্রেস রিলিভের জন্য করে, প্রত্যেকটা মানুষই এখন আমরা স্ট্রেসে থাকি, তারা এটাকে একটা স্ট্রেস রিলিভের অংশ হিসেবে নেয়। তো এই জন্য সিগারেট স্মোকিং ইন প্রেগনেন্সি, এটার ইফেক্ট বা কমপ্লিকেশনস, অ্যাডভার্স ইফেক্ট কি কি হতে পারে, এটা নিয়ে কিন্তু আপনাদের প্রশ্ন আসবে পরীক্ষায়, খুব ইম্পর্টেন্ট এটা। তো এটা কি তাহলে, এটা হচ্ছে যে বিভিন্ন ধরনের কমপ্লিকেশনস হয়, যেমন হচ্ছে যে বাচ্চার কি হয়, বাচ্চার প্রথমেই হচ্ছে মিসক্যারেজ হতে পারে, বার্থ ডিফেক্ট হতে পারে, একদম সিএনএস, সিভিএস, হ্যাঁ, ব্রেন হচ্ছে সব জায়গায় হচ্ছে বার্থ ডিফেক্ট হতে পারে। তারপরে হচ্ছে বাচ্চার হচ্ছে এফজিআর হতে পারে, আইউডি হতে পারে। হ্যাঁ, মার হচ্ছে প্রিটার্ম বার্থ ট্রম হতে পারে, মায়ের হচ্ছে অ্যাব্রাপশন, প্লাসেন্টাল অ্যাব্রাপশন, তারপরে আরেকটা হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়াও হতে পারে, বাচ্চার সাডেন ইনফেন্ট ডেথ সিনড্রোম হতে পারে পরবর্তীতেও। হ্যাঁ, এই সবগুলাই হচ্ছে এই সিগারেট স্মোকিং থেকে হতে পারে, খুব ইম্পর্টেন্ট। এরপর অ্যালকোহল নিয়েও প্রশ্ন কঠিন হলে চলে আসতে পারে, কারণ অ্যালকোহল অনেকে এখন খায়। ঠিক আছে, তো এই জন্য এগুলো একটু জেনে রাখতে হবে। অ্যালকোহল খেলে একে তো মিসক্যারেজ এগুলা তো হবে, এফজিআর, এছাড়া স্পেসিফিক একটা সিনড্রোম হয় যেটাকে বলে ফিটাল অ্যালকোহল সিনড্রোম। এটাতে হচ্ছে বাচ্চার এফজিআর থাকবে, বাচ্চার মাথাটা স্মল থাকবে, একটা স্পেসিফিক ফেসিয়াল ডিফেক্ট থাকবে, মেন্টাল রিটার্ডেশন এবং অ্যাবনর্মাল বিহেভিয়ারাল ডেভেলপমেন্ট থাকবে। হ্যাঁ, এটাকে বলে ফিটাল অ্যালকোহল সিনড্রোম।
এটাও একটু মাথায় রাখতে হবে। তারপরে ক্যাফেইন নিয়ে অনেকে বলে যে ক্যাফেইন মানে টি কফি এরকম। তো সাধারণত নর্মাল চা খেলে তো কিছু হয় না, কফি নর্মাল ডোজে খেলেও কিছু হয় না। আমি আমার প্রেগনেন্সি তো কফি খেতাম না, শুধু চা খেয়েছি। কিন্তু কফি নর্মাল খাওয়া যায়, তবে হাই ডোজে যদি খায় কেউ, হাই ডোজে খেলে এটা বাচ্চার, আপনারা জানেন যে যারা রেগুলার কফি খায় ওদের কিন্তু ট্যাকিকার্ডিয়া হয়, মানে যারা ডেলি 2-3 4 গ্লাস 3-4 গ্লাস মানে কাপ খায় আর কি, এদের কিন্তু ট্যাকিকার্ডিয়া হয়। তো ওইটাও মা প্রেগনেন্ট অবস্থায় যদি মানে হাই ডোজে ক্যাফিন খায়, তখন হচ্ছে ফিটাসের হার্ট রেটটা এবং ব্রিদিং রেটটা বেড়ে যেতে পারে, এবং তার এফজিআর হতে পারে, ব্লাড সার্কুলেশন কমে যেতে পারে। এটা মাথায় রাখতে হবে। এছাড়া ইলিসাইড ড্রাগস যেগুলা, যেমন হচ্ছে কোকেইনটা প্লাসেন্টা ক্রস করে, এটাও ব্লাড সার্কুলেশন কমায় দিতে পারে। এটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, এছাড়া হচ্ছে আপনার ওটিসি ড্রাগ যেগুলা, যেমন হচ্ছে আমাদের ফার্স্ট ওটিসি আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি কোন ড্রাগ বলেন তো কেউ? অ্যান্টিবায়োটিক না, প্যারাসিটামল। প্যারাসিটামল কিন্তু সবচেয়ে ওটিসি কমন আমরা ইউজ করি বাংলাদেশে সবচেয়ে বেশি। এটা প্রেগনেন্সি ইউজ করা যাবে, তবে এনএসআই লাস্ট 3 মাস ইউজ করা যাবে না, প্রিমেচুর ক্লোজার অফ ডাক্টার সার্টারিউসাস। এর আগে কিন্তু অ্যাটলিস্ট 28 বা 32 উইকস পর্যন্ত, কিন্তু 30 উইকস পর্যন্ত আমরা এনএসআইড ইউজ করতে পারবো, তবে ফার্স্ট লাইন ড্রাগ না। ফার্স্ট লাইন হচ্ছে নাপা প্যারাসিটামল, ঠিক আছে। তারপরে অ্যান্টাসিড আমরা ইউজ করতে পারবো, অ্যান্টিহিস্টামিন আমরা ইউজ করতে পারবো, তারপরে ভিটামিন B1 B6 B12, এগুলো হচ্ছে সব হচ্ছে আমাদের ওটিসি ড্রাগ। হ্যাঁ, স্টুল সফটনার এগুলো আমরা ইউজ করতে পারবো, ঠিক আছে। তো তারপরে হচ্ছে যে কমন কিছু ড্রাগ, যেমন হচ্ছে যেটা বললাম অ্যাসিটামিনোফেন, অ্যাসপিরিনটা প্রেগনেন্সি ক্যাটাগরি সি, সেটা আমরা ইউজ করি। অ্যান্টি ইমিটিক প্রেগনেন্সি ক্যাটাগরি বি সি, অ্যান্টিবায়োটিক সবই মোটামুটি বি, তবে যেটা খারাপ এটা হচ্ছে অ্যামিকাসিন আমরা ইউজ করতে পারি না, সি। স্ট্রেপ্টোমাইসিন একদম ডি, অটোটক্সিসিটি হয়। হ্যাঁ, তারপর সালফোনেমাইড, টেট্রাসাইক্লিন যে দাঁতেই হয়, হ্যাঁ, এগুলা কিন্তু আমরা করতে পারি না। মেট্রোনিডাজোল গ্রে বেবি সিনড্রোম হয় না, মেট্রোনিডাজোল সেফ, এটা বি, প্রেগনেন্সি ক্যাটাগরি বি। ওটা ক্লোরামফেনিকল। হ্যাঁ, মেট্রোনিডাজোল কিন্তু সেফ। এবং একটি হেলমেট থেকেও বলতেছে আমরা কিন্তু এখন ওই যে পাইরিকুয়ান্টাল যেটা সেটা দিতে পারবো, অথবা একদম সহজ আমরা 12 সপ্তাহের পরে তাকে হচ্ছে একটা অ্যালবেন্ডাজোল দিতে পারবো, কোনো প্রবলেম নাই। এটা আপনার মাথায় রাখবেন, এটা যে কোনো সময় পরীক্ষা আসবে, একদম ডব্লিউএইচও বলে দিছে। হ্যাঁ, আমি একদম ফ্রিকোয়েন্টলি দেই 12 সপ্তাহের পরে একটা অ্যালবেন্ডাজোল, ঠিক আছে। এনটিটিভি ড্রাগ সবই দিতে পারবে, শুধু হচ্ছে নতুন যেটা টিভি গাইডলাইনে আসছে মোক্সিফ্লক্সাসিলিন, এটা হচ্ছে ইয়ে এটা হচ্ছে ওটা কি বলে, ফ্লোরোকুইনোলন, ওটা দেওয়া যাবে না, ঠিক আছে। সিপ্রোসিন, তারপরে মক্সিফ্লক্সাসিলিন প্রেগনেন্সিতে দেওয়া যায় না, স্ট্রেপ্টোমাইসিন, অ্যামিকাসিন এগুলো কিন্তু আমরা দেই না, ঠিক আছে। তারপর অল ভিটামিনস, এটা হচ্ছে এ, প্রেগনেন্সি ক্যাটাগরি এ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা মাথায় রাখবেন। হ্যাঁ, এবং থাইরোক্সিন, এস্ট্রোজেন, থাইরোক্সিনটা আমরা দেই, অ্যান্ড্রোজেন দেওয়া যাবে না, এস্ট্রোজেন দেওয়া যাবে না। হ্যাঁ, প্রজেস্টেরন যে আমরা দিই এগুলো কিন্তু প্রেগনেন্সি ক্যাটাগরি ডি, তারপর তো আমরা দিয়ে রাখি। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট যেগুলা, আমাদের ক্রনিক হাইপারটেনশন থাকলে বা ডায়াবেটিক নেফ্রোপ্যাথি এগুলা যদি থাকে, নেফ্রোটিক সিনড্রোম, আমরা কি দিই, এসি ইনহিবিটর বা হচ্ছে এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকার দেই, এআরবি। এগুলা হচ্ছে প্রেগনেন্ট হওয়ার সাথে সাথে বন্ধ করে দিতে হবে, কারণ এগুলা বাচ্চার এফজিআর করে, বাচ্চার ফেসিয়াল নিউরাল টিউব ডিফেক্ট, হার্ট ডিফেক্ট, হ্যাঁ, এগুলো বিভিন্ন অলিগোহাইড্রোমিয়ান্স করে পরে এফজিআর করে। হ্যাঁ, এগুলা দেওয়া যাবে না। আমরা সেফ ড্রাগে সুইচ করব, যেমন হচ্ছে ল্যাবেটালল, নিফিডিপিন, তারপরে হচ্ছে আলফা মিথাইলডোপা, ঠিক আছে। অ্যান্টিকোয়াগুলেন্ট ফার্স্ট ট্রাইমেস্টার আমরা ওয়ারফেরিন দিব না, ওয়ারফেরিন এমব্রায়োপ্যাথি হয়, সেকেন্ড ট্রাইমেস্টার থেকে আমরা দিতে পারবো। তারপর খুব ইম্পর্টেন্ট, হাইপারথাইরয়েডিজমে আমরা কার্বিমাজল মেথিমাজল দেই না। 15 সপ্তাহ পর্যন্ত আমরা প্রোপাইল থাইরোয়েসিল দিই, তারপরে আমরা কার্বিমাজল মেথিমাজল দেই। এই জিনিসগুলা যদি এস্ট্রোজেন এন্ড্রোজেন দেন
জেনিটাল ট্র্যাক্ট ম্যালফরমেশন হতে পারে। হ্যাঁ, তো এগুলো একটু আমাদের মাথায় রাখতে হবে। এছাড়া অ্যান্টিকনভালসেন্ট আমরা সোডিয়াম ভেলপ্রোয়েট দিই না, এটা একটু করি আমরা। হ্যাঁ, মাথায় আমরা লিমিট্রিজিন, টেগলেট্রল এগুলো হচ্ছে দেই। আচ্ছা, সিপ্রোফ্লক্সাসিন মানে কুইলোনোলস কেন দেই না? কারণ বাচ্চার জয়েন্ট অ্যাবনর্মালিটি করতে পারে। হ্যাঁ, আর অ্যামিকাসিন, স্ট্রেপ্টোমাইসিন, কানামাইসিন এগুলো তো অটোটক্সিসিটি করে। হ্যাঁ, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আর যেটা বললাম ক্লোরামফেনিকল গ্রে বেবি সিনড্রোম করে, তো এইগুলো। আর মেথোট্রেক্সেট দিই না একদম, এটা তো একদম অ্যান্টিফোলেট, এটা দেওয়াই যাবে না। এবং ম্যাক্লোফেনোলেট, মুফিটিল এগুলো আমরা দিই না। সাইক্লোফসফামাইড ফার্স্ট সেমেস্টারে দিই না। হুম, এই 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 জিনিসগুলো, এগুলো মোটামুটি আপনারা জানেন, এগুলো একটু মাথায় রাখতে হবে। আর প্রেগনেন্সিতে নর্মালি হচ্ছে যে একটা ড্রাগ প্রেসক্রিপশনের ক্ষেত্রে আমরা কি কি মাথায় রাখি, যে প্রথমে এটা মাথায় রাখতে আমাদের যে নো ড্রাগ ইজ 100% সেফ ইন প্রেগনেন্সি, যে কোনো ড্রাগই কিন্তু 100% সেফ না, এটা মাথায় রাখতে হবে। এবং আমাদের দেওয়ার আগে রিস্ক ভার্সাস বেনিফিটটা দেখতে হবে। এবং আন্ডারলাইং ডিজিজ যদি থাকে, যেমন অ্যাজমা, এপিলেপসি, আইবিডি, এগুলা আমাদেরকে অপটিমাইজেশন করতে হবে। এবং মেনি ড্রাগের লিমিটেড ডাটা, এটা মাথায় রাখতে হবে। এবং আমাদের এভিডেন্স বেসড প্র্যাকটিস করতে হবে। এবং আমাদের আমরা স্মলেস্ট ডোজ, লোয়েস্ট ইফেক্টিভ ডোজে এবং মনোথেরাপিতে থাকার চেষ্টা করব যে কোনো ডিজিজে। এবং হাইয়েস্ট রিস্ক হচ্ছে যেটা বললাম, ফার্টিলাইজেশনের পরবর্তী 3rd উইক থেকে 8 উইক পর্যন্ত, যখন হচ্ছে অর্গানোজেনেসিস হয়, তখন হচ্ছে সবচেয়ে বেশি হার্ম হওয়ার কথা থাকে। তখন এটা একটু আমাদেরকে ভালো করে মাথায় রাখতে হবে, ঠিক আছে? আর এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। আর অ্যান্টাসিড, ওমিপ্রাজল, কোয়াফ কোল্ড, এগুলো সবই আমরা হচ্ছে আর মানে কন্টাক্ট, মানে স্কিনে নেজাল ড্রপ, এগুলা এগুলা সবই আমরা ইউজ করতে পারবো। এগুলো কোনো সাইড ইফেক্ট নাই, ঠিক আছে? তাহলে অ্যালবেন্ডাজল, ম্যাবেন্ডাজল আমরা সেকেন্ড থার্ড ট্রাইমেস্টারে দিতে পারবো। মোস্ট অফ দ্য অ্যান্টিবায়োটিক্স আমি যেগুলো বললাম ওগুলা ছাড়া সেফ। অ্যাজমার সব ওষুধই সেফ। হ্যাঁ, অ্যাজমার হচ্ছে সব ওষুধই সেফ, যা বললাম এতক্ষণ। আর জিডিএম এ কিন্তু আমরা হচ্ছে আগে সরাসরি ইনসুলিনে চলে যেতাম, এখন অনেক ইনসুলিন দিতে পারে না। তো তার লেভেলটা যদি অত বেশি না হয়, আমরা বিগুয়ানাইট, যেটা ম্যাটফর্মিন, অথবা ওরাল সালফোনাইল ইউরিয়া আমরা কিন্তু দিতে পারি। এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে হচ্ছে আর ব্রেস্ট ফিডিং এর সময়ও কিন্তু আমাদেরকে হচ্ছে কিছু জিনিস খেয়াল রাখতে হবে, যে এটা ব্রেস্ট মিল্কে যাচ্ছে কিনা, কত পার্সেন্ট যাচ্ছে, এটা সেফ কিনা, এটা মানে তার যে অ্যাবজর্ব হবে কিনা, এই জিনিসগুলা হচ্ছে মাথায় রেখে হচ্ছে আমাকে প্রেগনেন্সিতে হচ্ছে তাকে করতে হবে। প্রেগনেন্সিতে হচ্ছে আমাকে তাকে হচ্ছে ল্যাকটেশন পিরিয়ডেও তাকে হচ্ছে ড্রাগ দিতে হবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের ইয়ে। হ্যাঁ, আচ্ছা, এই হচ্ছে মোটামুটি। কারো কোনো এখানে প্রশ্ন থাকলে একটু পরে, না হলে আমি এটা করে দিচ্ছি। হ্যাঁ, আরেকটা ইম্পর্টেন্ট যে রেডিয়েশন এক্সপোজার ইন প্রেগনেন্সি, রেডিওলজি। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। এটা নোটও আপনারা পেয়ে যাবেন। যে আমরা জানি যে আল্ট্রাসাউন্ড তেমন কোনো এখানে রেডিয়েশন নাই। আল্ট্রাসাউন্ড, এমআরআই, এই দুইটাই হচ্ছে সেফ। এমআরআই আমরা বিভিন্ন কিছুতে ইউজ করি এখন প্রেগনেন্সিতে, যে তার যদি সাথে সফট টিস্যু টিউমার থাকে, বাচ্চার কোনো অ্যাবনর্মালিটি, প্যাচ ডিসঅর্ডার, হ্যাঁ, এগুলাতে কিন্তু আমরা হচ্ছে এমআরআইটা অনেক সময় করি। এমআরআই একদম সেফ এটা। তবে গ্যাডোলিনিয়াম এনহেন্স, যেটা মানে কন্ট্রাস্ট মিডিয়া দেওয়া যাবে না। এরপরে হচ্ছে যে আমাদের এক্স রে অনেক সময় জানে না পেশেন্ট। তবে এসব ক্ষেত্রে হচ্ছে জেনারেল প্রিন্সিপাল হচ্ছে যে এলআরআ মানে অ্যাজ লো অ্যাজ রিজনেবলি পসিবল, যেন রেডিয়েশন যত কম এক্সপোজার হয় অত ভালো। তবে সুখের ব্যাপার হচ্ছে যে
আমাদের হচ্ছে যে রেডিয়েশন গুলা এক্সরে, লিম্ব এক্সরে এগুলাতে হয়, এগুলার হচ্ছে ডোজটা মানে মিলিগ্রেতে খুবই কম। তো এরা সাধারণত বাচ্চার হচ্ছে তেমন কোনো করে না। মেইন যেটা আমরা ভয় পাই লিউকেমিয়া হতে পারে, রেটিনোব্লাস্টোমা হতে পারে। তো সাধারণত 10 to 20 মিলিগ্রে পর্যন্ত যদি যা এক্সপোজার হয় বাচ্চা 10 to 20 মিলিগ্রে, তখন তার এই লিউকেমিয়া বা কার্সিনোজেনিক রিস্কটা থাকে। কিন্তু এই 10 মিলিগ্রাম পর্যন্ত হয়ই না আপনার চেস্ট এক্সরেতে লেস দেন 0.01% এরকম, মানে হয়ই না দেখে আমরা তো মানে টার্মিনেট করতে বলি না কখনো, এটা নিয়েও প্রশ্ন আসে। তবে আমরা শিল্ডিং দিই। হ্যাঁ, শিল্ডিং এর তেমন মানে বেনিফিট যেরকম না, তারপর আমরা দেই, একটা শিল্ডিং দেই। তবে লিম্ব এক্সরে বা চেস্ট এক্সরেতে মানে তেমন কোনো হয় না। তবে যেটা আমরা কিন্তু সিটি স্ক্যান করি না, মানে সিটি স্ক্যানটা করি না, এটা একটু মাথায় রাখবেন। হ্যাঁ, যে সিটি স্ক্যানে হচ্ছে মানে রিক্সই থাকে, থিওরিটিক্যালি রিক্স, এই জন্য আমরা দিই না। ঠিক আছে, তবে মায়ের দরকার হলে শেয়ার ডিসিশন মেকিং এ সে ইয়ে দিতে পারবে। হ্যাঁ, তবে এরকম 100 মিলিগ্রের উপরে আমরা অ্যাভয়েড করবো সবসময়, এটা খারাপ। 10 to 20 মিলিগ্রেও হয় না যেহেতু, এই জন্য আমরা এত ভয় পাবো না। ঠিক আছে, আচ্ছা। এরপরে হচ্ছে খুব ইম্পর্টেন্ট শক। শক, আমরা শকে প্রচুর পেশেন্ট পাই। যেমন হচ্ছে যে আমরা জানি শক কি, শক ইজ এ স্টেট অফ acute hypoperfusion insufficient to meet metabolic demands leading to tissue hypoxia and vital organ dysfunction. হ্যাঁ, এটা একটা সিস্টেমিক ডিসঅর্ডার যেটার জন্য মাল্টি অর্গান ডিসফাংশন হয়, এবং এটা একদম গ্লোবালিও হতে পারে। ঠিক আছে, এবং শক, অবস্টেটিক শক মানে কি কি হতে পারে শক ইন অবস্টেটিক্স এ? একটা হচ্ছে হাইপোভলিউমিক শক, যেটা আমরা বললাম যে হাইপোভলিউমিয়া ইজ দ্য লিডিং কজ অফ এমএমআর ইন আওয়ার কান্ট্রি। ঠিক আছে, তাহলে হাইপোভলিউমিয়াটা খুবই খুবই ইম্পর্টেন্ট। হাইপোভলিউমিক শক, এটার জন্য হচ্ছে আমাদের অবস্ট্রিক হেমোরেজটা মেইনলি দায়ী। এছাড়া আছে আমাদের নিউরোলজিক্যাল শক, তারপরে আমাদের নিউরোজেনিক প্লাস হাইপোভলিউমিক একসাথে হতে পারে, এন্ডোটেক্সিক শক হতে পারে, কার্ডিওজেনিক শক হতে পারে, স্প্ল্যাটনিক শক হতে পারে। এখন আমি একটু ডিটেলস বলি। প্রথমে হচ্ছে হাইপোভলিউমিক শক, যেমন হচ্ছে যে 30 to 40% ভলিউম লস হয়। তো অবস্ট্রেটিক হ্যামোরেজে আপনার এপিএইচ, পিপিএইচ, অ্যাবর্শন, হেরিডিটি ফর্মুল এগুলো হতে পারে। তারপর প্রেগনেন্সি উইথ ডায়রিয়া, ভমিটিং, হাইপারেমেসিস গ্র্যাভিডারাম, কিটোএসিডোসিস, বার্নে হতে পারে। নিউরোজেনিক শক হচ্ছে যে অ্যাকুইট ইনভার্সন অফ ইউটেরাস, কনসিলেটেড অ্যাক্সিডেন্টাল হ্যামোরেজ, হ্যাঁ, ফরসেপস ডেলিভারি হতে পারে, বিফোর ফুল ডাইলেটেশন অফ সার্ভিক্স যদি হয়। হ্যাঁ, তারপরে হচ্ছে নিউরোজেনিক প্লাস হাইপোভলিউমিক হচ্ছে যেমন ইউট্রাইন ইনভার্সনে হতে পারে, তারপরে রাপচার এক্টোপিক প্রেগনেন্সি, রাপচার ইউটেরাস, হ্যাঁ, এক্সটেন্সিভ সার্ভাইকাল টিয়ার এগুলাতে হতে পারে। সেপটিক শক বা এন্ডোটক্সিক শকটা খুব ইম্পর্টেন্ট। এটাতে আমাদের সেপটিক অ্যাবর্শন, মেইনলি ইনডিউসড অ্যাবর্শন বা হচ্ছে আনসেফ অ্যাবর্শন যেটা, সেটা থেকে হয়। তারপরে পিপুরাল সেপসিস হতে পারে, অবস্ট্রাক্টেড লিভার, কোরিয়াম নিউনাইটিস, পোস্ট অপারেটিভ পিরিয়ডেও এন্ডোটক্সিক শক হতে পারে। তারপর কার্ডিওজেনিক, তার পেরিপার্টাম কার্ডিওমায়োপ্যাথিটা খুব ইম্পর্টেন্ট। পালমোনারি এম্বোলিজম হতে পারে, মায়োকার্ডিয়াল ইনফাকশন হতে পারে। স্প্ল্যাটনিক শক যেটা, যে রেপিড ইভাকুয়েশন অফ ইউটেরাস হয়ে, যেমন প্রিসিপিটেড লিভার হতে পারে, সেখান থেকে হতে পারে। তারপরে আরেকটা হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইড এম্বোলিজম হতে পারে। হ্যাঁ, তারপরে অ্যানেস্থেসিয়া থেকে একটা শক হয়, আমরা দেখি কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যায় অ্যানেস্থেসিয়া থেকে। আরেকটা মেন্ডেলসন সিনড্রোম হতে পারে, সুপাইন হাইপোটেনশন সিনড্রোম হতে পারে। হ্যাঁ, তারপরে হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইড এম্বোলিজম হতে পারে। অ্যামনিওটিক ফ্লুইড এম্বোলিজম থেকে কিন্তু আপনাদের প্রশ্ন আসে। হ্যাঁ, এটা ওরে বাবা বেশি অ্যামনিওটিক ফ্লুইড এম্বোলিজম কিন্তু আপনাদের মেসেজ আসছে, একটু দেখে। অ্যামনিওটিক ফ্লুইড এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য। হ্যাঁ, আচ্ছা, অ্যামনিওটিক ফ্লুইড এম্বোলিজমটা আপনাদের মোটামুটি 1-2 সেশন পরই আপনাদের প্রশ্ন আসে। হ্যাঁ, তো
অ্যামনিওটিক ফ্লুইড এম্বোলিজমটা কি? এটা হচ্ছে একটা রেয়ার কিন্তু ক্যাটাস্ট্রফিক অবস্টেট্রিক ইমার্জেন্সি, হাই ম্যাটার্নাল ফিটাল মর্টালিটি। এটা কেন কিভাবে হয়? ক্যারেক্টারাইজড বাই সাডেন কার্ডিওরেসপিরেটরি কোলাপস প্লাস কোয়াগুলোপ্যাথি, হ্যাঁ, এবং ইউজুয়ালি ডিউরিং লেবার ও ইমিডিয়েটলি পোস্টপার্টাম। আপনাদের কিন্তু মঙ্গলবারে যে পরশুদিন মানে মঙ্গলবারই ওজিএসবির একটা ওয়েবিনার আছে, অনলাইনে হবে, ম্যাটার্নাল কোলাপস। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, ঠিক আছে? তাহলে এই এটা থেকে প্রশ্ন আসবে কিন্তু। তাহলে এটা রেয়ার ক্যাটাস্ট্রফিক অবস্টেট্রিক ইমার্জেন্সি, যেটা হয় যে সাডেন কার্ডিওরেসপিরেটরি কোলাপস প্লাস হচ্ছে কোয়াগুলোপ্যাথি হয়, এবং ডিউরিং লেবারের সময় হয় অথবা পোস্টপার্টাম পিরিয়ডে হয়। এটা কেন হয়? যে এন্ট্রি অফ অ্যামনিওটিক ফ্লুইড অথবা ফিটাল ডেব্রিস ম্যাটার্নাল সার্কুলেশনে প্রবেশ করে, তারপরে ওখানে অ্যানাফাইল্যাক্টোয়েড রিঅ্যাকশন হয়ে পালমোনারি ভেসোস্পাজম হয়, কার্ডিয়াক ফেলিউর হয়, ডিআইসি হয়। এটা হচ্ছে প্যাথোফিজিওলজি, হ্যাঁ। এবং এটা প্রায় অনেক 10 লাখ ডেলিভারিতে একটা দুইটা, এবং হাই ম্যাটার্নাল মর্টালিটি। রিস্ক ফ্যাক্টর কাদের? অ্যাডভান্সড ম্যাটার্নাল এইজ, মাল্টিপ্যারিটি, তারপরে হচ্ছে প্রিসিপিটেড লেবারে হতে পারে, প্লাসেন্টা প্রিভিয়া অ্যাব্রাপশনে হতে পারে, সি সেকশন ফরসেপস ডেলিভারি হতে পারে, ইউট্রাইন রাপচার ট্রমাতে হতে পারে। ক্লিনিক্যাল ফিচারটা একদম সাডেন, হ্যাঁ, সাডেন। তার একটা কার্ডিওরেসপিরেটরি কোলাপস হবে, যে সাডেন ডিসনিয়া, হাইপোক্সিয়া, সায়ানোসিস, হাইপোটেনশন, কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, তারপর ডিআইসি হবে, সিভিয়ার ব্লিডিং হবে। আদার কি কি হতে পারে? তার অল্টার্ড কনসাসনেস, সিজার হতে পারে, হ্যাঁ। এবং এটা হচ্ছে ডিজিজ অফ এক্সক্লুশন, অন্যান্য সবকিছু এক্সক্লুড করে আমরা এটা বাইর করি, যেটা কিন্তু স্পেসিফিক কোনো কনফার্মেটরি টেস্ট নাই। অ্যামনিওটিক ফ্লুইড এম্বোলিজম ডায়াগনোসিসের জন্য স্পেসিফিক কিন্তু কনফার্মেটরি টেস্ট দেয়। এটা ডিডি কি হতে পারে? পালমোনারি এম্বোলিজম, এক্লামশিয়া, অ্যানাফাইলাক্সিস, সেপটিক শক। ম্যানেজমেন্ট হচ্ছে আমরা ইমিডিয়েট রিসাসিটেশন করবো, এবিসিডি, এয়ারওয়ে করবো, হাই ফ্লো অক্সিজেন, আইভি অ্যাক্সিস টু লার্জ বোর ক্যানুলা, তারপর ফ্লুইড রিসাসিটেট করবো, কার্ডিওভাস্কুলার সাপোর্ট দিব, ভেজোপ্রেসর, সিপিআর দিব, কোয়াগুলোপ্যাথি, ডিআইসি টাইট করবো, যে ব্লাড এন্ড ব্লাড প্রোডাক্টস 1:1:1 দিয়ে ব্লিডিং কন্ট্রোল করবো। বাচ্চা ডেলিভার না হলে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল
হুম